হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু থ্রিল ট্রিপ। আমরা আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট স্কেয়ারি অ্যান্ড ফেমাস হরর মুভি অফ অল টাইম, অ্যান্ড দ্যাট ইজ দ্য শাইনিং। এই মুভিটা রিলিজ করেছিল 1980-তে, যার ডিরেক্টর ছিলেন স্ট্যানলি কুব্রিক। এই মুভির পুরো গল্পটাই স্টিফেন কিংয়ের লেখা দ্য শাইনিং বইটির ইন্সপিরেশনে তৈরি করা। এটা এমন একটা মুভি যেটা একবার দেখতে শুরু করলে কখন এই গল্পের ভিতরে ঢুকে গেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। পুরো মুভিটা এতই ডার্ক অ্যান্ড ডিপ যে হরর মুভি ফ্যান হলে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা জ্যাক টরিসকে দেখতে পাই। জ্যাক টরিস একটা হোটেলে মিস্টার উলম্যান নামে কারোর সাথে দেখা করতে এসেছিল। উলম্যান ছিল এই বিশাল হোটেলের ম্যানেজার, আর জ্যাক এই হোটেলের কেয়ারটেকারের চাকরির জন্যই ওর সাথে দেখা করতে এসেছিল। এই হোটেলের নাম ছিল ওভারলুক, এবং অদ্ভুত ব্যাপার হলো ওভারলুক হোটেল প্রতি বছর শুধু 15th মে থেকে 30th অক্টোবর অর্থাৎ হ্যালোউইন ডে অবধি খোলা থাকতো। বছরের বাকি সময় এই এলাকা এত বরফে ঢাকা থাকতো যে বাইরের থেকে কারোর পক্ষে এই হোটেলে আসা ছিল এক প্রকার অসম্ভব। এবার জ্যাকের কাজ ছিল হোটেল বন্ধ থাকার মাসগুলোতে হোটেলের দেখাশোনা করা। জ্যাক এর আগে একজন স্কুল টিচার ছিলেন এবং রিসেন্টলি একটা রাইটিং প্রজেক্টে কাজ শুরু করার জন্য এইরকম একটা চাকরি ছিল জ্যাকের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এখানে থেকে নিরিবিলিতে জ্যাক ভালোভাবে নিজের লেখালেখির কাজে মন দিতে পারবে। যাই হোক, শুরুতেই মিস্টার উলম্যান কিন্তু জ্যাককে এই হোটেল সম্পর্কে একটা ভয়ানক ঘটনার কথা বলেন। তিনি বলেন 1970 সালে চার্লস গ্রেডি নামের একটা লোক ঠিক জ্যাকের মতোই চাকরির জন্য এই হোটেলে এসেছিল। তার সঙ্গে তার ওয়াইফ আর 2 যমজ মেয়েও ছিল, কিন্তু বহুদিন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতেই হয়তো তার মাথার মধ্যে গোলমাল দেখা দিয়েছিল, এবং একদিন হঠাৎই সে একটা কুড়ুল দিয়ে পুরো পরিবারকে হত্যা করে এবং নিজেও একটা ব্যারেল গান দিয়ে নিজেকে শুট করে মেরে ফেলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য ছিল চার্লসের কেবিন ফিভার হয়েছিল এবং সেটাই এই পুরো অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। উলম্যান এই ঘটনার কথা জ্যাককে এই কারণে শোনালো কারণ ওর মনে হয়েছিল জ্যাকের এই ঘটনার কথা জানা উচিত। অন্যদিকে কিন্তু জ্যাকের মধ্যে এই ঘটনা শোনার পর কোনো প্রতিক্রিয়াই আমরা দেখতে পাই না। উল্টে সে জানায় যে তার এতে কোনো সমস্যাই নেই এবং তার ফ্যামিলিরও এই ঘটনার জন্য কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমরা উইন্ডি আর তার ছোট ছেলে ড্যানিকে দেখতে পাই। উইন্ডির হাজব্যান্ড ছিল জ্যাক। এখানে ড্যানি অর্থাৎ জ্যাকের ছেলে জানতো যে তার বাবা ওভারলুক হোটেলে গেছেন, কিন্তু সামহাউ ড্যানি এই ব্যাপারে বিশেষ খুশি ছিল না। এদিকে ড্যানির একজন কাল্পনিক বন্ধু ছিল যার নাম ড্যানি রেখেছিল টনি, এবং ড্যানি নিজেই আঙুল নাড়িয়ে অন্যরকম গলা করে নিজের সাথেই এমনভাবে গল্প করত যেন টনি অন্য আরেকটা মানুষ। উইন্ডি কিন্তু এই পুরো ব্যাপারটাকেই জ্যাকের ছেলে মানুষের খেলা ভেবে বিশেষ পাত্তা দিত না। কিন্তু আমরা দেখতে পাই ড্যানি ব্রাশ করার সময় টনি তার সাথে কথা বলছিল। এ সময় টনি বলে যে জ্যাকের ওভারলুক হোটেলের চাকরিটা হয়ে গেছে এবং জ্যাক এইটা জানানোর জন্য এখনই উইন্ডিকে ফোন করবে। আরো অদ্ভুতভাবে তখনই সত্যিই জ্যাক উইন্ডিকে ফোন করে একই কথা বলার জন্য। আর তখনই টনি বাথরুমে ড্যানিকে ওভারলুক হোটেলে যেতে বারণ করে। ড্যানি ঘুরিয়ে টনিকে জিজ্ঞাসা করে যে ওভারলুক হোটেলে কি এমন সমস্যা আছে, যার উত্তরে টনি ড্যানিকে একটা দৃশ্য দেখায় যেখানে দুটো এলিভেটর দেখা যায়
এবং হঠাৎ করেই তার মধ্যে থেকে বেরিয়ে আসে প্রচুর রক্ত এবং সেই রক্তে চারিদিক ভেসে যায়। আর তারই মধ্যে দুটো যমজ বাচ্চা মেয়েকে দেখতে পাই আমরা। এরাই সম্ভবত চার্লসের সেই দুই যমজ মেয়ে যাদের করুণ পরিণতির কথা উইলম্যান জ্যাককে জানিয়েছিল। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখার পর ড্যানি অজ্ঞান হয়ে যায় এবং ড্যানিকে দেখার জন্য ডক্টর আসে। তাকে উইন্ডি জানায় টনির কথাও, আর আরও জানায় যে ড্যানির কথা অনুযায়ী টনি ড্যানির মুখের মধ্যে থাকে, আর অন্য কেউ টনির সাথে কথা বলতে গেলে সে ড্যানির পেটের মধ্যে লুকিয়ে পড়ে। এ কথা শুনে ডক্টর উইন্ডিকে জিজ্ঞাসা করে যে কবে থেকে এটা শুরু হয়েছে, যার উত্তরে উইন্ডি জানায় আজ থেকে 5 মাস আগে ড্যানি খেলতে খেলতে জ্যাকের কিছু স্কুলের কাগজপত্র ওলটপালট করে দিয়েছিল। জ্যাক তখন মদ্যপ অবস্থায় খুব রাগারাগি করেছিল এবং ড্যানির হাত ধরে এমন টেনেছিল যাতে ড্যানির শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। এই ঘটনার পর থেকেই জ্যাক মদ্যপান করা ছেড়ে দিয়েছে, আর অন্যদিকে ড্যানি টনির সাথে কথা বলা আরম্ভ করেছে। এসব শুনে ডক্টর উইন্ডিকে জানায় যে চিন্তার কোনো কারণ নেই, ড্যানি এমনিতে একেবারেই সুস্থ আছে। এরপর জ্যাক, উইন্ডি আর ড্যানিকে ওভারলুক হোটেলে যেতে দেখি আমরা, এবং জ্যাক আবার উইলম্যানের সাথে দেখা করে। এবারে উইলম্যান জ্যাক আর উইন্ডিকে পুরো হোটেলটা ঘুরে দেখায় এবং তাদের থাকার অ্যাপার্টমেন্টও দেখায়। এখানে ওদের কথোপকথন থেকে আমরা জানতে পারি এই হোটেলের তৈরির কাজ শুরু হয়েছিল 1707-এ। এরপর হ্যালোরিন উইন্ডি আর ড্যানিকে কিচেন আর ফুড স্টক দেখাতে নিয়ে যায় এবং অদ্ভুতভাবে আমরা দেখি হ্যালোরিন বিনা বাক্য ব্যয়ে ড্যানিকে আইসক্রিম খাওয়ার কথা জিজ্ঞাসা করে। ড্যানিও তাতে সায় দিলে ড্যানিকে আইসক্রিম খেতে দিয়ে সে বলে যে ওর মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা রয়েছে, যার সাহায্যে কোনো কথা না বলেও ও নিজের মতো লোকেদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারে। এই ক্ষমতাকে হ্যালোরিন শাইনিং বলে, আর হ্যালোরিন ড্যানিকে নিজের মতো বলেছিল কারণ ড্যানিও শাইন করতে পারে, অর্থাৎ এই অদ্ভুত ক্ষমতা ড্যানির মধ্যেও রয়েছে। এখানেই প্রথম ড্যানি হ্যালোরিনকে টনির কথা বলে এবং টনির দেখানো ভয়ানক দৃশ্যগুলোর কথাও বলে, যার উত্তরে হ্যালোরিন বলে কোনো জায়গায় খারাপ কোনো ঘটনা হলে সেখানে সেই ঘটনার একটা ছাপ থেকে যায়। ওভারলুক হোটেলও এরকমই একটা জায়গা যেটা শাইন করে, এবং যেসব মানুষের মধ্যে শাইনিংয়ের ক্ষমতা রয়েছে তারাই শুধু এইসব ঘটনা দেখতে পায়। এবার হঠাৎ করেই ড্যানি রুম নাম্বার 237-এর কথা জিজ্ঞাসা করে বসে। হ্যালোরিন তার উত্তরে ড্যানিকে সেই রুমে যেতে মানা করে। হ্যালোরিন কিছু না বললেও আমরা বুঝতে পারি এই রুমেই হয়তো চার্লস নিজের পরিবারকে হত্যা করেছিল নিজের হাতেই। এরপর থেকে জ্যাক, উইন্ডি আর ড্যানি এই হোটেলেই থাকতে শুরু করে এবং দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এরকমই একদিন জ্যাক উইন্ডিকে বলে যেদিন প্রথম জ্যাক এই হোটেলে এসেছিল সেদিন থেকেই ওর মনে হয়েছিল যেন এখানে এর আগেও ও এসেছে, যেটা আসলে ছিল অসম্ভব। কিন্তু অদ্ভুতভাবে জ্যাকের মনে হয়েছিল যেন এই হোটেলের প্রতিটা কোণা ওর ভীষণ চেনা। এর পরের কিছু দৃশ্যে আমরা ড্যানি আর উইন্ডিকে পাশের মেজে খেলা করতে দেখি। এরকমই একদিন ড্যানি ট্রাইসাইকেল চালাতে চালাতে রুম নাম্বার 237-এর সামনে গিয়ে পৌঁছয়। ড্যানি প্রথমে রুম খোলার একটু চেষ্টা করলেও পরক্ষণেই কিছু একটা ভেবে সেখান থেকে সরে যায় এবং আবার ট্রাইসাইকেল চালিয়ে নিজের মতো অন্যদিকে চলে যায়। এদিকে উইন্ডি বেসমেন্টে যায় জ্যাকের সাথে দেখা করতে, কারণ জ্যাক বেসমেন্টেই নিজের লেখালেখির কাজ করত এবং সেই অজুহাতে দিনের বেশিরভাগ সময় সে বেসমেন্টে কাটাত। কিন্তু উইন্ডিকে দেখেই জ্যাক চমকে যায়, আর লেখায় ডিস্টার্ব করার কারণে উইন্ডির ওপর খুব চোটপাট করতে থাকে এবং উইন্ডিকে
পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যখন ও এখানে থাকবে তখন কোনোভাবেই কেউ যেন বেসমেন্টে না আসে। এরপর থেকে জ্যাককে অদ্ভুত বিহেভ করতে দেখা যায়, যাতে মনে হয় এই হোটেলের কোনো খারাপ প্রভাব ওর উপর পড়ে গেছে। ওদিকে অতিরিক্ত তুফানের জন্য হোটেলের ল্যান্ডলাইনও কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরই মধ্যে একদিন ড্যানি ট্রাইসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে আবার হঠাৎ সেই যমজ বোনদের দেখতে পায়। এবারে আর ড্যানি ভয় পেয়ে পালিয়ে যায় না। তারা ড্যানিকে ওদের সাথে খেলার জন্য ডাকতে থাকে। এর ঠিক পরের মুহূর্তেই ড্যানির চোখের সামনে ওই দুই বোনের লাশ পড়ে থাকতে দেখা যায়, আর ওর কানে বাজতে থাকে ওদের দুজনের গলা, যেখানে ওরা বলছিল, কাম প্লে উইথ আস ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। এটা দেখেই ড্যানি ভয়ে চোখ বন্ধ করে নেয়। এরপর চোখ থেকে হাত সরালে সেখানে আর কাউকেই ড্যানি দেখতে পায় না। কিন্তু ইতিমধ্যেই টনি ড্যানির ভয় পেয়েছে বুঝতে পেরে ওকে বোঝায় যে এসব কিছুই বইয়ে থাকা ছবির মতো, এর কোনোটাই আসল নয়। এই ঘটনার দুদিন পর ড্যানি একটা খেলনা আনার জন্য বাবার ঘরের দিকে গেলে সেখানে আমরা জ্যাককে একদম সোজা হয়ে বসে থাকতে দেখি, খুব অদ্ভুতভাবে। এখানে জ্যাক ড্যানিকে নিজের কাছে টেনে কোলে বসায়, কিন্তু তাতে আমরা বাবা ছেলের সাধারণ সম্পর্কে খুব একটা আভাস পাই না। ডেকে সে খুব ক্রিপিভাবে কথা বলতে শুরু করে। জ্যাক বলে যে সে চায় তারা যেন সারা জীবনের জন্য এই হোটেলেই থেকে যায়, ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। মাই গড, সামথিং ইজ টোটালি রং উইথ দিস ম্যান অলরেডি। যাই হোক, এরপর ড্যানি জ্যাককে জিজ্ঞাসা করে যে সে কখনো ড্যানি আর তার মাকে আঘাত করবে কিনা। উত্তরে জ্যাক জানায় সে কখনোই এরকম কিছু করবে না, কারণ সে তাদের দুজনকেই ভীষণ ভালোবাসে। এরপর আমরা ড্যানিকে একা একাই বসে গাড়ি নিয়ে খেলা করতে দেখি, যেখানে খেলার মাঝে হঠাৎ একটা বল তার দিকে এগিয়ে আসে। এই বলের ডিরেকশনে যেতে যেতেই হঠাৎ রুম নাম্বার 237-এর সামনে এসে পৌঁছয় ড্যানি। কিন্তু আশ্চর্যভাবে এবারে এই ঘরের দরজা খোলা ছিল, আর স্বাভাবিকভাবেই কৌতূহলের কারণে ঘরের ভিতরে ঢুকে যায় সে। এ সময় অন্যদিকে জ্যাক চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসে। উইন্ডি সেই চিৎকার শুনে ছুটে জ্যাকের কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। এখানে জ্যাক উইন্ডিকে জানায় সে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছে, যেখানে সে উইন্ডি আর ড্যানিকে নিজের হাতে হত্যা করেছে। ইতিমধ্যে ড্যানি ফিরে আসে। উইন্ডি ড্যানির কাছে এলে দেখতে পায় ড্যানির মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে রেখেছে, আর তার গলায় আঘাতের স্পষ্ট দাগও আমরা দেখতে পাই। এসব দেখে উইন্ডির মনে হয় জ্যাকই নিশ্চয়ই ড্যানিকে আঘাত করেছে কোনোভাবে। এরপর উইন্ডি জ্যাককে গালমন্দ করতে করতে ড্যানিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এতক্ষণে জ্যাকের মানসিক অবস্থার আরও অবনতি দেখতে পাই আমরা। জ্যাক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং হোটেলের গোল্ড রুমে গিয়ে উপস্থিত হয়। এরই সাথে হঠাৎ করে জ্যাকের অস্বাভাবিক অ্যালকোহল ক্রেভিং হতে শুরু করে, যেটা বাড়তে বাড়তে এমন মাত্রা নেয় যে জ্যাক বলে বসে যে তার আত্মার পরিবর্তেও যদি এক গ্লাস বিয়ার সে পায় তাহলেও সে খুশি। ঠিক তখনই আমরা পুরো দৃশ্য পরিবর্তন হতে দেখি এবং কাউন্টারের সামনে লয়েড নামের একজন বারটেন্ডারকেও দেখতে পাই। সাথে ফাঁকা কেবিনেট হঠাৎ করেই অনেক বোতলে ভরে যায়। এরপর জ্যাক আর লয়েড নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এমনভাবে ওরা কথা বলছিল যেন একে অন্যকে ওরা বহুদিন ধরে চেনে। আই হোপ ইউ অল রিমেম্বার ওভারলুক হোটেল এখন জ্যাক, ড্যানি আর উইন্ডি ছাড়া আর কেউ, কোনো রক্ত মাংসের মানুষ উপস্থিত নেই। সুতরাং লয়েড আর যাই হোক জলজান্ত মানুষ তো ডেফিনেটলি নয়।
এখানে জ্যাক খুব অদ্ভুতভাবে বলে যে ড্যানির গায়ে সে হাত তোলেনি, কিন্তু উইন্ডি তাও তার উপর দোষারোপ করছে, কারণ 3 বছর আগে জ্যাক ভুলবশত ড্যানির শোল্ডার ডিসলোকেট করে দিয়েছিল। এখানে সমস্যা হলো, ইফ ইউ রিমেম্বার, শুরুতে উইন্ডি ডাক্তারকে জানিয়েছিল যে এই ঘটনাটা ঘটেছিল 5 মাস আগে, কিন্তু এখন জ্যাক বলে যে এটা ঘটেছিল 5 বছর আগে। স্ট্রেঞ্জ, রাইট? ঠিক এই সময় গোল্ড রুমে উইন্ডি আসে এবং সে খুব আতঙ্কের সাথে জ্যাককে বলে যে 237 নম্বর রুমে কোনো এক অজ্ঞাত মহিলা ড্যানিকে মেরে ফেলার চেষ্টা করেছে। এরপর জ্যাক সেই ঘরে গেলে একজন নেকেড মহিলাকে দেখতে পায়, যে জ্যাকের কাছে এসে তাকে সিডিউস করার চেষ্টা করে, এবং জ্যাক বিং আ ম্যান, সেও ওই মহিলাকে কিস করতে শুরু করে। কিন্তু তখনই সেই ইয়াং মহিলার শরীর পচতে শুরু করে এবং দেখতে দেখতে সে একজন ডিফর্মড বয়স্ক মহিলাতে পরিণত হয় এবং জ্যাকের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে জ্যাক খুবই ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ড্যানিকেও অদ্ভুতভাবে চোখ করতে দেখতে পাই, কিন্তু ড্যানি খুব বুদ্ধি করে নিজের টেলিপ্যাথিক কানেকশনকে কাজে লাগিয়ে হ্যালোরিনকে জানায় যে ড্যানি আর উইন্ডির প্রাণ সংশয় দেখা দিয়েছে। হ্যালোরিন সেই সঙ্গেই তাড়াতাড়ি ফ্লাইট বুক করে ওভারলুক হোটেলের দিকে রওনা হয়। এরপর আমরা জ্যাককে পাগলের মতো উইন্ডির ওপর চিৎকার করতে দেখি, আর তারপর সে আবার সেই গোল্ড রুমে গিয়ে ঢোকে। কিন্তু এবার আরও আশ্চর্যভাবে আমরা দেখতে পাই গোল্ড রুমের ভিতরে রীতিমতো পার্টি চলছিল এবং এখানে আমরা অনেক লোকজনকে দেখতে পাই, অফকোর্স যাদের মধ্যে কেউই জীবন্ত মানুষ তো নয়। এখানে জ্যাক আর লয়েডের আবার সাক্ষাৎ হয় এবং এই পার্টিতেই জ্যাকের দেখা হয় ডেলবার্ট গ্র্যাডি নামক এক ব্যক্তির সাথে, যে জানায় যে তার ফ্যামিলিতে তার ওয়াইফ আর 2 যমজ মেয়ে রয়েছে। ইফ ইউ ক্যান কানেক্ট দ্য ডটস, এখানে জ্যাক গ্রেডিকে জিজ্ঞাসা করে যে সে কখনো এই হোটেলের কেয়ারটেকার ছিল কিনা। এর উত্তরে গ্র্যাডি জানায় যে এই হোটেলের কেয়ারটেকার বরাবরই জ্যাকই ছিল শুরুর থেকে, এবং সে জ্যাককে আরও জানায় যে ড্যানি নিজের টেলিপ্যাথিক এবিলিটি কাজে লাগিয়ে বাইরের থেকে কোনো লোককে এই হোটেলে ডেকে আনার চেষ্টা করছে। শুধু তাই নয়, জ্যাককে সে আরও উত্ত্যক্ত করার জন্য বলে যে তার এক মেয়ে এই হোটেল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে সে তার মেয়েদের যথাযথ শাস্তি দিয়েছে। এখন জ্যাকেরও উচিত তার ছেলেকে আর বউকে একই রকম শাস্তি দেওয়া। এরপরই জ্যাক উন্মত্তের মতো হোটেলের সব রেডিও কন্ডাক্টরস বের করে নেন, যাতে ভিতর থেকে কেউ আর বাইরে কোনো যোগাযোগ করতে না পারে। অন্যদিকে ড্যানিকে আমরা রেড রুম করে চিৎকার করতে দেখি টনির গলাতে। উইন্ডি তাকে সামলাতে এলে সে জানায় যে ড্যানি এখানে নেই, এখানে শুধু টনি রয়েছে। উইন্ডিও কিছু অশুভ আন্দাজ করে হাতে একটা বেসবল ব্যাট তুলে নিয়ে বেসমেন্টে জ্যাকের সাথে কথা বলতে যায়। সেখানে জ্যাককে দেখতে না পেলেও উইন্ডি জ্যাকের লেখা কাগজপত্র দেখতে পায়, যা এতদিন ধরে জ্যাক বেসমেন্টে বসে লিখে এসেছে। কৌতূহলবশত সেই কাগজ তুলে দেখতেই উইন্ডি দেখতে পায় পাতার পর পাতা জুড়ে জ্যাক শুধু একটাই লাইন লিখে গেছে, দ্যাট ওয়াজ অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে শুরুর দিন থেকেই জ্যাক কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ছিল না। হতে পারে এই হোটেলে আসার পর থেকেই তার উপর প্রভাব পড়েছিল এই হোটেলের বিভিন্ন আত্মাদের। ঠিক তখনই পিছন থেকে জ্যাক এসে উইন্ডির ওপর
অসম্ভব চিৎকার চেঁচামেচি শুরু করে এবং সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে খুব কৃপিভাবে সে উইন্ডিকে হত্যা করার জন্য তার পিছনে তাড়া করতে শুরু করে। এদিকে ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য উইন্ডি তখন বেসবল ব্যাট দিয়ে জ্যাকের মাথা লক্ষ্য করে আঘাত করে। জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর উইন্ডি জ্যাককে টেনে নিয়ে গিয়ে ফুড স্টোরেজ রুমে বন্ধ করে রাখে এবং এই হোটেল থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে শুরু করে। কিন্তু উইন্ডি দেখে জ্যাক আগেই গাড়ির কিছু জরুরি পার্ট খুলে রেখেছে, যাতে গাড়ি নিয়ে পালানোর পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে জ্যাকের জ্ঞান ফিরে এলে সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করে। এরই মধ্যে গ্র্যাডি আসে সেই ফুড স্টোরেজ রুমের দরজার বাইরে। সেখান থেকে সে জ্যাককে বলতে থাকে যে জ্যাক ঠিক করে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এটা শুনেই জ্যাক গ্রেডির থেকে আরও একটা সুযোগ চাইতে থাকে, নিজের ছেলে আর স্ত্রীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য। এটা বলতেই স্টোরেজের দরজা নিজে থেকেই খুলতে শুরু করে, যার ফলে জ্যাক আবার মুক্ত হয়ে নিজের কাজ হাসিল করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যানি নিজের শক্তি দিয়ে টের পায় যে জ্যাক আবার ছাড়া পেয়ে গেছে। এরপর সে হাতে একটা বড় চাকু আর লিপস্টিক নিয়ে দরজায় রেড রুম লিখতে শুরু করে আর বারবার টনির গলায় রেড রুম বলে চিৎকার করতে থাকে। এই আওয়াজে উইন্ডির ঘুম ভেঙে যায়। সে উঠে দরজায় রেড রুম লেখাটা দেখতে পায়। এরপর আয়নার দিকে চোখ পড়তে সে সেই লেখাটার রিফ্লেকশন দেখে বুঝতে পারে যে কথাটা আসলে রেড রুম নয়, কথাটা আসলে মার্ডার। অর্থাৎ এতক্ষণ ধরে টনি আসলে উইন্ডিকে আগত হত্যাকাণ্ডের থেকে সতর্ক করার চেষ্টা করছিল, কিন্তু সেটা বুঝতে উইন্ডি অনেক দেরি করে ফেলেছে, কারণ ইতিমধ্যেই আমরা দরজার বাইরে একটা কুড়ুল হাতে জ্যাককে আসতে দেখতে পাই। জ্যাক কুড়ুল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, যা দেখে উইন্ডি ড্যানিকে নিয়ে বাথরুমে গিয়ে লুকায় এবং এই বাথরুমের জানলা দিয়েই ড্যানিকে সে হোটেলের বাইরে বের করে দেয়। কিন্তু জানলাটা উইন্ডির বেরোনোর পক্ষে ছিল বেশ ছোট, তাই সে আর বেরিয়ে পালাতে পারে না। ঠিক তখনই জ্যাক বাথরুমের দরজা ভেঙে লক খোলার চেষ্টা করে। উইন্ডি জ্যাককে আটকানোর জন্য তার হাতে থাকা চাকু দিয়ে জ্যাকের হাতের ওপর হামলা করে, কিন্তু এর সাথে সাথেই সবাই একসাথে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। আসলে হ্যালোরিন ইতিমধ্যে ড্যানি আর উইন্ডিকে বাঁচানোর জন্য হোটেলে এসে উপস্থিত হয়েছিল, আর সেটা আন্দাজ করতে পেরেই জ্যাক উইন্ডিকে ছেড়ে দিয়ে সোজা হোটেলের এন্ট্রান্সের দিকে যেতে থাকে, আগে হ্যালোরিনকে শেষ করার জন্য। হ্যালোরিন ভিতরে প্রবেশ করতেই জ্যাক এক কুড়ুল হাতে হ্যালোরিনের ওপর হামলা করে, আর হ্যালোরিন বেচারা প্রতিরোধের সময়টুকুও পায় না। আর কি, হ্যালোরিনের গল্প এখানেই শেষ। এরপর জ্যাক ড্যানিকে পালাতে দেখে আর তার পিছনে তাড়া করতে শুরু করে, কিন্তু ড্যানি হোটেল থেকে বেরিয়ে বাইরের মেজের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে উইন্ডিকে আমরা হোটেলের মধ্যেই আতঙ্কে এদিক ওদিক ছুটে বেড়াতে দেখি। সেই সময় উইন্ডির সম্মুখীন হয় একাধিক আত্মা বা ভূতের সাথে, যার মধ্যে ছিল একটা উইয়ার্ড ভাল্লুকের কস্টিউম পরা ভূত, আর একটি লোক যে আগে এই হোটেলের মালিক ছিল। তাছাড়া একটা ডেড বডি, অনেক কঙ্কাল আর এলিভেটর আর ব্লাডের সেই ভয়ানক দৃশ্য, যেটা শুরুতেই ড্যানিকে টনি দেখিয়েছিল। অন্যদিকে মেজের মধ্যে বরফে পায়ের চিহ্ন দেখে দেখে জ্যাক ড্যানিকে খুঁজতে শুরু করে। ড্যানিও বুদ্ধি করে সেই ছাপ উল্টো করে দিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে, ফলে জ্যাকের পায়ের ছাপ দেখে কনফিউজড হয়ে যায়। মেজের মধ্যেই ঘুরপাক খেতে থাকে জ্যাক, কিন্তু ড্যানি যেহেতু রোজ মায়ের সাথে এখানেই খেলা করত, তাই এই মেজের পুরোটাই তার হাতের তালুর মতো চেনা ছিল, তাই খুব সহজেই সে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই উইন্ডি কোনোভাবে হোটেলের বাইরে এসে তারপর
ড্যানিকে সেখান থেকে নিয়ে হ্যালোরিনের গাড়ি করে সেখান থেকে দূরে পালিয়ে যায়। অন্যদিকে জ্যাককে আমরা ওই মেজের গোলক ধাঁধাতেই ঘুরপাক খেতে দেখি। কিন্তু সব কিছু হারিয়ে, এমনকি নিজেকেও হারিয়ে যাওয়ার থেকেও তার বেশি আফসোস ছিল নিজের ফ্যামিলিকে শাস্তি না দিতে পারার। পরের দিন সকালে আমরা জ্যাককে এই মেজের মধ্যেই বরফে জমা অবস্থায় দেখতে পাই এবং হোপফুলি শি মাইট বি ডেড বাই নাও। এরপর আমরা গল্পের শেষ দৃশ্যে দেখতে পাই যেটা এই পুরো মুভির সব থেকে কনফিউজিং প্লট। এখানে আমরা দেখি হোটেলের কোল্ড রুমের দেয়ালে টাঙানো অনেক পোর্ট্রেট, যার মধ্যে একটা ছবিতে আমরা ক্লিয়ারলি জ্যাককে দেখতে পাই, যেখানে জ্যাক আরও অনেক লোকের সাথে এই গোল্ড রুমেরই একটা পার্টিতে উপস্থিত ছিল এবং নিচে এই ছবি তোলার ডেট দেখতে পাওয়া যায়, যেটা ছিল জুলাই 4, 1921। আর ইফ ইউ রিমেম্বার, এই গল্প চলাকালীন সালটা ছিল 1980। ব্যাস, এখানেই শেষ। এই পুরো মুভিতে অনেক কিছুই আছে যেটা কনফিউজিং লাগতে পারে। আমি এখানে শুধু গল্পটাই এক্সপ্লেন করলাম, কিন্তু তোমরা যদি চাও তাহলে এই গল্পের ডিটেল অ্যানালিসিসও করতে পারি আমরা। সো it's up to you now. What you think about this movie? Let us know in the comment section. আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। Until then, bye bye. Take care.